আজকে আমরা সেল বায়োলজি নিয়ে বিগত কয়েক বছর ধরেই আরবিওতে একটা টপিক হচ্ছে সেল বায়োলজি। সেখান থেকে যে ধরনের প্রশ্ন আসে তার ভেতরে দুটো আমরা সমাধান করার চেষ্টা করব। তবে তার আগে আমরা একটু দেখে নেই আরবিও কি জিনিস, অথবা আরবিও থেকে টপিক কি থাকে, অথবা কোশ্চেন ফরম্যাট কিরকম হয় সেটা একটু দেখে নিই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। ওকে। তো আরবিও আরবিও মানে হচ্ছে রিজিওনাল বায়োলজি অলিম্পিয়াড। এই আরবিওটা এই বছর করোনার কারণে অনলাইনে হবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি অনলাইন রিজিওনাল বায়োলজি অলিম্পিয়াড অথবা ORBO। তো আরবিও টা ডিফারেন্ট ৩টা ক্যাটাগরি থাকে: জুনিয়র, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে। আরবিও, এমবিও এবং ক্যাম্প সিলেকশন টেস্টের পরে বায়ো ক্যাম্পার্স সিলেক্ট হয় প্রত্যেক বছর। এই আরবিওটা তাই আমাদের অলিম্পিয়াডের এই মেইন ছাঁকুনি, মানে মেইন ছাঁকুনি না, প্রথম ছাঁকুনি অ্যাকচুয়ালি। আরবিওর সিলেবাসে মোট ৭টা টপিককে ব্রডলি ভাগ করা হয়েছে। ১ নাম্বার হচ্ছে এনিম্যাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, প্রাণী অঙ্গসংস্থান বিদ্যা এবং শারীরতত্ত্ব। ২ নাম্বারে হচ্ছে প্ল্যান্ট অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, উদ্ভিদ অঙ্গসংস্থান বিদ্যা এবং শারীরতত্ত্ব। ৩ নাম্বারে আসছে ইথোলজি, প্রাণী আচরণবিদ্যা। ৪ নাম্বারে ইকোলজি বা বাস্তুসংস্থান। তারপর সেল বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, ইনক্লুডিং মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, কোষবিদ্যা, প্রাণ রসায়ন, অণুজীব বিজ্ঞান ও জীব প্রযুক্তি। জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, বংশগতিবিদ্যা এবং জৈব অভিব্যক্তি, বায়োসিস্টেম্যাটিক্স, বায়ো ইনফরমেটিক্স, জীব শ্রেণীকরণবিদ্যা এবং বায়ো ইনফরমেটিক্স। এই ৭টা টপিকের উপরে সাধারণত প্রশ্নগুলো বা আইটেমগুলো তৈরি করা হয়। তারপর যদি আমি দেখি একটু আরবিওর কোয়েশ্চেন ফরম্যাট কিরকম হয়। কোয়েশ্চেন ফরম্যাটে সাধারণত মাল্টিপল রেসপন্স টাইপের থাকে। মাল্টিপল চয়েস আমরা যেরকম স্কুল কলেজে দিয়ে এসেছি ওরকম না, মাল্টিপল রেসপন্স। অর্থাৎ প্রত্যেকটা অপশনের জন্য আমাকে বলতে হয় যে ট্রু নাকি ফলস স্টেটমেন্ট। তো প্রত্যেকটা টেস্ট আইটেমের মূলত দুটো পার্ট থাকে। একটা হচ্ছে স্টেম বা উদ্দীপক, আর একটা হচ্ছে অল্টারনেটিভস। স্টেমে চিত্র দেয়া থাকতে পারে, অথবা একটা অনুচ্ছেদ আসতে পারে, অথবা গ্রাফ থাকতে পারে, অথবা একটা পরীক্ষার তথ্য উপাত্ত থাকতে পারে, সেটা বিশ্লেষণ করে হয়তোবা তোমার কাছে কিছু তথ্য জানতে চাওয়া হবে। ওই তথ্যগুলো আর থাকে হচ্ছে ৪টা স্টেটমেন্ট বা ৪টা অল্টারনেটিভস বা অপশনস। তো অপশনস গুলো শব্দ, বাক্য বা বাক্যের অংশবিশেষ আকারে থাকে। তো প্রত্যেকটা স্টেটমেন্ট তোমাকে বলতে হবে সত্য নাকি মিথ্যা। তো এই সত্য আর মিথ্যা এটার জন্য হয় গোল বৃত্ত ভরাট করতে হবে, অথবা টিক চিহ্ন দিতে হবে। আর ভুল উত্তরের জন্য কোনো মার্কস কাটা যাবে না। কিন্তু রেসপন্সের ক্ষেত্রে প্রত্যেকটা আইটেমের জন্য থাকে ৫ নাম্বার বরাদ্দ থাকে। তোমার যদি একটা অপশনও যদি ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তুমি 0 পাবা। কিন্তু যদি একটা অপশনের উত্তর তুমি সঠিক দিয়ে থাকো তাহলে তোমার পয়েন্টস সেই 0ই থাকবে। তুমি ২ টো অপশনস যদি সঠিক উত্তর দিয়ে থাকো তাহলে তোমার পয়েন্টস হবে 1। যদি ৩টে দাও তাহলে ৩.৩, আর যদি ৪টে দাও তাহলে তুমি ফুল পয়েন্টস পাবে একটা আইটেমের জন্য, হোল 5 মার্কস। এরকম ৩০টি আইটেম থাকে একটা এক্সামে। সো ৩০টা আইটেম সলভ করার জন্য তোমার হাতে সময় থাকবে কেবল ১ ঘন্টা। তো আমরা এবার তাহলে আমাদের প্রশ্ন সমাধানের দিকে যাই। তো আমাদের যে প্রথম প্রশ্নটা আছে খুবই সহজ। The molecular formula for a glucose is C6H12O6. একটা গ্লুকোজের আণবিক সংকেত দেয়া আছে। এখন আণবিক সংকেত বলতে কি বোঝায়? আণবিক সংকেত হচ্ছে একটা যৌগের কি মৌল আছে, আর মৌল কি মৌল
কয়টি করে আছে, যেমন এখানে আমরা C6 মানে কার্বন 6টা বুঝতে পারছি, হাইড্রোজেন 12টা আছে বুঝতে পারছি, আর অক্সিজেন 6টা আছে বুঝতে পারছি। এখন প্রশ্ন করা হয়েছে যদি 10টা গ্লুকোজ অণুকে ডিহাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে পলিমার বানানো হয়, তাহলে সেই পলিমারটির আণবিক সংকেত কত হবে? তো আমার এখানে ডিহাইড্রেশন বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে জেনে নিই গ্লুকোজ কি। গ্লুকোজ হচ্ছে ওখানে বলাই ছিল, সেখানে 6টা কার্বন থাকবে, যেমন আমরা দেখতে পাচ্ছি সি একটার পর একটা শিকলের মাধ্যমে যুক্ত 6টা কার্বন। আর হাইড্রোজেন এখানে তুমি যোগ করলে পাবে হচ্ছে 12টা হাইড্রোজেন, আর হচ্ছে অক্সিজেন। এই হচ্ছে আমার গ্লুকোজের একটা সরল সোজা স্ট্রাকচার। কিন্তু গ্লুকোজের এই সরল সোজা স্ট্রাকচারটা এভাবে থাকতে চায় না। ও মোস্ট সিচুয়েশনে থাকে হচ্ছে এই সাইকেল ফর্ম করে থাকতে পছন্দ করে, তাই হচ্ছে ও সাইকেল ফর্ম করে থাকে। তো আমাদের গ্লুকোজের স্ট্রাকচার নিয়ে অত মাথা ব্যথা নেই। আমাদের যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজে। অনেকগুলো, একটা না অনেকগুলো 5টা হাইড্রক্সিল গ্রুপ আছে। তো হাইড্রক্সিল গ্রুপটা কেন গুরুত্বপূর্ণ এটা আমরা ডিহাইড্রেশন বিক্রিয়ার সময় দেখব। এই যে আমাদের ডিহাইড্রেশন রিঅ্যাকশন চলে আসলো, তো আমাদের হাইড্রক্সিল গ্রুপ, একটা গ্লুকোজের এই হাইড্রক্সিল গ্রুপ ও আর এইচ মিলে, এই যে কার্বনের সাথে ও আর এইচ মিলে যে একটা গ্রুপ যুক্ত আছে হাইড্রক্সিল গ্রুপ, এটা আরেকটা গ্লুকোজ অণুর হাইড্রক্সিল গ্রুপের সাথে বিক্রিয়া করে এক অণু পানি তৈরি করে। একটা হাইড্রক্সিল গ্রুপ আরেকটা গ্লুকোজ অণুর হাইড্রক্সিল গ্রুপের হাইড্রোজেন নিয়ে এক অণু পানি তৈরি করে। পানি তৈরির কারণে এক অণু পানি বের হয়ে যায়, সেজন্য এটাকে আমরা বলি ডিহাইড্রেশন বিক্রিয়া। তো ডিহাইড্রেশন এই পানি তৈরির ফলে যে একটা বন্ড তৈরি হয় সেটাকে আবার বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। তো এই গ্লাইকোসাইডিক বন্ডটা আসলে অত ইম্পর্টেন্ট না এখানে জানাটা। গ্লাইকোসাইডিক বন্ড আমরা কেন বলছি, কারণ হচ্ছে কার্বোহাইড্রেট, গ্লুকোজ তো একটা কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট যখন অন্য কোনো যৌগের সাথে, অন্য একটা কার্বোহাইড্রেট হোক অথবা অন্য একটা কিছুর সাথে যখন সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, তখন যেই বন্ডটা ক্রিয়েট হয় সেটাকে আমরা একটা স্পেশাল নাম দিয়ে চিনি, সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। তো আমার এখানে যেটা জানা বেশি জরুরি সেটা হচ্ছে ডিহাইড্রেশন রিঅ্যাকশনে ঘটনা কি ঘটছে। একটা যৌগ আরেকটা যৌগের সাথে বন্ড ফর্মেশন করছে, একটাই বন্ড তৈরি করছে, কিন্তু বন্ড তৈরির সময় একটা পানি চলে যাচ্ছে। এটাই হচ্ছে মেইন ডিহাইড্রেশন রিঅ্যাকশন। দুইটা গ্লুকোজ একটা বন্ড ক্রিয়েট করছে, একটা পানির অণু চলে যাচ্ছে। এখন দেখা যাক যে 3টা গ্লুকোজ যদি হয় তাহলে কিভাবে বন্ডটা ফর্মেশন হবে। তো আমি এখানে 3টা গ্লুকোজ নিয়ে নিলাম, 1 2 3। তো প্রথম গ্লুকোজ দ্বিতীয় গ্লুকোজের সাথে যুক্ত হওয়ার সময় একটা পানির অণু চলে গেল এবং একটা গ্লাইকোসাইডিক বন্ড ক্রিয়েট হলো। পরপর আবার 2 নাম্বারটার সাথে 3 নাম্বার গ্লুকোজ অণু যুক্ত হওয়ার সময় এক অণু পানি চলে গেল এবং একটা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হলো, একটা বন্ড তৈরি হলো। ওকে, এখন আমরা দেখি যখন আমার হাতে দুটো গ্লুকোজ ছিল তখন এক অণু পানি গিয়েছে এবং একটা বন্ড ক্রিয়েট হয়েছে। আমার যখন 3টা গ্লুকোজ অণু পরপর যুক্ত হয়েছে তখন তাদের মধ্যে আমার 2টা গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়েছে এবং 2টা অণুর পানি চলে গিয়েছে। অর্থাৎ এখানে আমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। অর্থাৎ আমার যদি n সংখ্যক গ্লুকোজ আমি যদি পরপর যুক্ত করি তাহলে আমার কাছে n-1 সংখ্যক বন্ড আমি পাবো, গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হবে এবং n-1 সংখ্যক পানি অণু তৈরি হয়ে বের হয়ে যাবে। তো আমাদের প্রশ্নে বলা, আমি যদি একটু ইন্টারাপ্ট করি, আপনি একটু দেখেন আমি বুঝলাম কিনা জিনিসটা। মানে n সংখ্যক গ্লুকোজ জোড়া লাগানোর জন্য n-1 সংখ্যক পানি বের হয়ে যাবে। তার মানে এই যে এখানে যেমন 3টা গ্লুকোজের মধ্যে বন্ড ফর্ম করার জন্য 2টা পানি বের হয়ে গেল, তেমনি 6টা গ্লুকোজের মধ্য থেকে 5টা পানি বের হয়ে যাবে, 8টা গ্লুকোজের ক্ষেত্রে 7টা পানি বের হয়ে যাবে, এরকমই তো ব্যাপারটা, তাই না?
হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, আর থ্যাংক ইউ আপু। হ্যাঁ, welcome. আমাদের প্রশ্নে বলা আছে 10টা গ্লুকোজ অণু। তাহলে আমাদের যদি 10টা গ্লুকোজ অণু হয়, তাহলে 10টা গ্লুকোজ অণুর জন্য কয়টা বন্ড ফর্মেশন হবে? 9টা গ্লাইকোসাইডিক বন্ড। 9টা গ্লাইকোসাইডিক বন্ড পাবো এবং 9টা পানির অণু তৈরি হবে। তাহলে আমরা তো আমাদের প্রশ্নে বলাই আছে গ্লুকোজের আণবিক সংকেত C6H12O6। এখন আমি তাহলে 10টা গ্লুকোজ অণুর আণবিক সংকেত কত হবে সেটা বলতে পারবো। C60H120O60, এটুকু তো বোঝা গেছে তাই না? এখন তার থেকে যদি বন্ড ফর্মেশনের পর 9টা পানির অণু বের হয়ে যায়, তাহলে আমার 9টা পানির অণু অর্থাৎ 9 দুগুণে 18টা হাইড্রোজেন আর 9টা অক্সিজেন, বা অর্থাৎ আমি যে 10টা গ্লুকোজ অণু ক্যালকুলেট করলাম সেখান থেকে আমি 9টা পানির অণুকে বাদ দিয়ে যেই ফর্মটা পাবো বা পলিমারটা পাবো, আণবিক সংকেতটা পাবো, সেটাই হবে আমার 10টা গ্লুকোজ অণুর পলিমারের সংকেত। So as calculated here, C60H102O51, এটা হচ্ছে আমার 10টা গ্লুকোজ অণুর পলিমারের আণবিক সংকেত। তাহলে আমাদের যে অপশনগুলো ছিল সেগুলোর সাথে আমরা একটু মিলিয়ে দেখি। A, C60H120 and O60, সো আমাদের মিলছে না, সো এটা ফলস হবে। B, C60H102 এবং O51, সো এটা হচ্ছে আমার ট্রু আসছে, মিলে যাচ্ছে। একই কার্বন 60টা, হাইড্রোজেন 102টা, অক্সিজেন 51। C স্টেটমেন্ট C60H100 and O50 মিলবে না, এবং D, C60H11 ও 51 মিলছে না। সো আমার অ্যান্সার হবে F, T, F, F। বোঝা গেল? তাহলে আমি একটা আপু, আমি যদি একটু বলি, আপনি বুঝিয়ে দেওয়ার পর কিন্তু এই প্রবলেমটা আমাদের কাছে এখন খুবই আর কি সহজ মনে হচ্ছে। যে আমরা যদি একটু দেখি, আমরা যদি শুধু ডিহাইড্রেশন মানে যে প্রত্যেকবার বিক্রিয়ার সময় এক অণু পানি বের হয়ে যাওয়া, এইটা যদি বুঝি, তাহলেই কিন্তু আপু যেরকম বললো, আমরা অনেক সহজে জাস্ট 10টা গ্লুকোজ অণুতে কি কি থাকার কথা, তার মধ্যে থেকে 9 দুগুণে 18টা হাইড্রোজেন আর 9টা অক্সিজেন, মানে 9টা পানির অণুর সমান সমান পরমাণু যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা আর কি এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ আপু, এত সুন্দর করে বোঝানোর জন্য। ওয়েলকাম। আচ্ছা, তাহলে আমার যারা তোমরা দেখছো তাদের জন্য আমার একটা প্রশ্ন আছে। 2টা জাইলোজের সংকেত এখানে দেয়া আছে, আর একটা গ্লুকোজের আণবিক সংকেতটাও এখানে দেয়া আছে। বলা হলো ডিহাইড্রেশন বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হলো। তাহলে উৎপন্ন যৌগটির আণবিক সংকেত কি হবে? এটা কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া আছে, তোমরা কমেন্ট সেকশন, প্রশ্নটাও দিয়ে দেওয়া হয়েছে, তোমরা অ্যান্সারটা লিখে দিতে পারো। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেনে বলা আছে, একটা ছক দেখতে পাচ্ছি আমরা, বলা আছে মানব দেহের বিভিন্ন পদ্ধতিতে বিভাজনরত এবং বিভাজনের বিভিন্ন পর্যায়ে থাকা 5টি কোষ সম্পর্কে তথ্য দেয়া আছে। কি তথ্য দেয়া আছে? একটা হচ্ছে 5টা কোষ নেওয়া হয়েছে। কোষগুলো হচ্ছে এ, কোষ বি, কোষ সি, কোষ ডি এবং কোষ ই। কোষগুলোর প্রত্যেকটিতে ডিএনএ এর পরিমাণ কি, পরিমাণটা বলা আছে, ক্রোমোজোম সংখ্যা বলা আছে, আর তার বিভাজনের প্রকৃতি এবং পর্যায় বলা আছে। যেমন এখন মাইটোসিস বিভাজন হবে G1 উপদশায় আছে এবং এর ক্রোমোজোম সংখ্যা 46 এবং এর ডিএনএ এর পরিমাণ হচ্ছে X। একইভাবে দেখছি আমরা কোষ বি তে বলা আছে ডিএনএ এর পরিমাণ 2X, ক্রোমোজোম সংখ্যা 46 এবং মাইটোসিস বিভাজন প্রকৃতি, কিন্তু পর্যায়টা বলা নেই, পর্যায়ে কোশ্চেন মার্ক। তার মানে আমাকে নিশ্চয়ই স্টেটমেন্টে জানতে চাওয়া হবে যে পর্যায়টা কি। ওকে, সি কোষে বলা ডিএনএ পরিমাণও বলা নেই, ক্রোমোজোমের সংখ্যাও বলা নেই, বলা আছে শুধু এটা মাইটোসিস পর্যায়ে এবং মাইটোসিস বিভাজন চলছে এবং অ্যানাফিস পর্যায়ে আছে। ওকে,
ডি কোষ ডিএনএ এর পরিমাণ বলা নেই, কিন্তু ক্রোমোজোম সংখ্যা বলা আছে। আর বলা আছে হচ্ছে মায়োসিস 1 পর্যায়ে বিভাজন চলছে। কিন্তু পর্যায়টা আমি জানি না। আর ই কোষটিতে আমার ডিএনএ এর পরিমাণ, ক্রোমোজোম সংখ্যা দেয়া নেই। একইভাবে মায়োসিস 2 চলছে এবং অ্যানাফেজ পর্যায়ে আছে, এটা বলা আছে। তো আমার আ এই প্রশ্ন থেকে যদি আমি আ বিভিন্ন আমাদের মানবদেহে মূলত হয় হচ্ছে মাইটোসিস আর মিয়োসিস, তাই তো? তো মাইটোসিস আর মিয়োসিসে বিভিন্ন পর্যায়ে ডিএনএ এর পরিমাণ আর ক্রোমোজোম সংখ্যা কিরকম থাকে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলেই আমরা এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারবো। তো আমরা যাই, আমরা একটা সেল নিলাম, ধরলাম এটা আমার দেহের স্কিন সেল বা ত্বকের সেল। ত্বকের কোষ কি হয়? আম যেহেতু মানুষের দেহ, সো ত্বকের কোষ ডেফিনিটলি 2n হবে, ডিপ্লয়েড সংখ্যক হবে। আর অ্যামাউন্ট অফ ডিএনএ ধরে নিলাম x। এখন অ্যামাউন্ট অফ ডিএনএ আমি কেন x ধরলাম, আমি কেন c ধরলাম না, কেন y, z ধরলাম না, এটা আমি পরে বলবো, একদম পরে। আ ধরে নিই এটা অ্যামাউন্ট অফ ডিএনএ হচ্ছে x, এবং যেহেতু এটা ত্বকের কোষ, এটাতে ডেফিনিটলি মাইটোসিস হবে। তো আম একটু ঢোকার আগে আমরা একটু সেল সাইকেল সম্পর্কে জেনে নেই। সেল সাইকেল হয়তোবা অনেকের কাছেই নতুন, অথবা অনেকে আগে থেকেই জানো। কিন্তু তবু আমি একটু বলে নিই। মানুষের জীবনে যেরকম একটা চক্র আছে, যেরকম আমরা জন্মের পর বড় হই, ম্যাচিউর হই, দেন হচ্ছে আম পরবর্তী বংশধর তৈরি করি। দেন পরবর্তী বংশধর আবার আ বড় হয়, ম্যাচিউর হয়, আবার পরবর্তী বংশধর তৈরি করে। তো সেরকম সেলেরও এরকম একটা জীবন চক্র আছে। একটা কোষ তৈরি হলো, তৈরি হওয়ার পরে সে ম্যাচিউর হয়, ম্যাচিউর হয়ে দেন সে আ নিজে বিভাজিত হয়ে ২ টা নতুন কোষ তৈরি করে। আবার ওই কোষটা বড় হয়, নতুন কোষ আবারও বড় হয়, বড় হয়ে বিভাজিত হয়ে নতুন আরো ২ টা কোষ তৈরি করে। এভাবে চলতে থাকে। তো এটাকে আমরা একটা স চক্রের মতো বলতে পারি। সেটাকেই বলা হয় সেল সাইকেল। এই যে কোষ আ ওর আ জন্ম থেকে ওর যে আবার আ বিভিন্ন পর্যায়ের মাধ আ বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে গিয়ে ও আবার নতুন ২ টো কোষ তৈরি করছে। এটাকে আমরা একটা চক্রের মতো দেখতে পাচ্ছি। তো এটাকেই বলে কোষচক্র। তো কোষচক্রের ১ম এই একটা নতুন কোষ যেই দশায় থাকে সেটা হচ্ছে G1 ফেজ। এই G1 ফেজ বা গ্যাপ 1 ফেজ, আপু, গ্যাপ 1 আমরা গ্যাপ 1 এ যাওয়ার আগে আমার একটু প্রশ্ন ছিল। ইন্টারফেজ, আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, মানে এই পুরো আ কোষচক্রটার মধ্যে আপনি বললেন যে একটা কোষ জন্ম হওয়ার পরে বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে গিয়ে বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি হয়। এটাই আরকি সেল সাইকেল। তো এই পুরো সাইকেলটার মধ্যে বিভাজনের অংশ কতটুকু এই চিত্রটার মধ্যে? বিভাজন হচ্ছে বিভাজনের, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আ পুরো সেল সাইকেলটাকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারফেজ, আরেকটা হচ্ছে বিভাজন দশা। এই কেবল এই মাইটোসিস, এটুকু পোরশন, খুবই কম, ছোট একটা পোরশন। এই পোরশনটাকে হচ্ছে বিভাজন দশা। আর বাকি যে পোরশনটা আছে সেটা হচ্ছে ইন্টারফেজ দশা। এই ইন্টারফেজ দশাটা এই ইন্টারফেজ দশাটাই হচ্ছে ওর বিভাজন তৈরির সময় যত প্রস্তুতি লাগে, ও ইন্টারফেজ দশার সময় ওই প্রস্তুতিটা নেয়। তো ইন্টারফেস দশাটাকে আবার ৩ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্যাপ 1, একটা হচ্ছে এস, আরেকটা হচ্ছে গ্যাপ 2। সো গ্যাপ 1 ফেজে একটা কোষ আ নিলে দেখা যাবে ও আ কোষটা তো ১ম এ তৈরি হলো। ১ম এ তৈরি হওয়ার পরে গ্যাপ 1 ফেজে ও বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে, পুষ্টি উপাদান তৈরি করে। পুষ্টি উপাদান তৈরি করে ওর কোষের আকার বা আয়তনটা বাড়ায়। আ বিভিন্ন অর্গানেলস বা অঙ্গাণু যেগুলো ওর দরকার, যেমন মাইটোকন্ড্রিয়া, আম প্লাস্টিড যদি লাগে তাহলে ওগুলা ও তৈরি করে। তো কিছু কোষ আচ্ছা দেখা আপু, যায়। আমি
আরেকবার একটু আপনাকে ডিস্টার্ব করছি। আমাদের ছোট ক্লাসের বন্ধুদের জন্য আমি একটু যদি আরেকটু সহজে বলার চেষ্টা করি, তাহলে আপু আমরা বুঝলাম যেটা একটা কোষের জীবনে ২ রকমের হচ্ছে অবস্থা আসতে পারে। একটা হচ্ছে বিভাজন দশা, যেটা কিনা আপনি মাইটোসিস এই লাল অ্যারোটা দিয়ে দেখাচ্ছেন। আর বাকি যে অংশটা G1, তারপরে S ফেজ, তারপর G2, এই পুরোটাই হচ্ছে তারা হচ্ছে ইন্টারফেজ বা বলতে পারি আমরা প্রস্তুতি দশা। এখানে সে বিভাজনের প্রস্তুতি নিচ্ছে, তাই তো? হ্যাঁ, বিভাজনের প্রস্তুতি নিচ্ছে। তার যা, যা দরকার আচ্ছা আপু। সে সেগুলো তৈরি করছে। এখন আ কখনো, কখনো দেখা যায় এই যে বিভাজনের প্রস্তুতি নেওয়ার সময় G1 ফেজ থেকে কিছু, কিছু কোষ আর যেমন সব কোষ তো বিভাজিত হয় না। যেমন আমাদের আ নার্ভ সেল, নার্ভ সেল ম্যাচিউর হয়ে যাওয়ার পর আর বিভাজিত হয় না। ও তখন G1 ফেজ থেকে আরেকটা ফেজ বলে এটাকে G0, এই যে সিনেসেন্স আ উম বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া। মানে ও আর বিভাজন করতে চায় না, G0 ফেজে চলে যায়। আর যারা এই G0 ফেজে যায় না তারা হচ্ছে S ফেজে ঢুকে। S ফেজ। তো S ফেজে ঢুকলে S ফেজে যেটা মেইন হয় সেটা হচ্ছে আ ডিএনএ সিনথেসিস হয়, ক্রোমোসোমাল ডুপ্লিকেশন। আমি একটু এই ওয়ার্ডটা ইউজ করব। ক্রোমোসোমাল দ্বিতন। আ এস ফেজে ক্রোমোসোমাল দ্বিতন হয়। এইটা একটু যদি বলি, দাঁড়াও। ক্রোমোসোমাল দ্বিতন বলতে কি বুঝায়? তো ক্রোমোসোমাল দ্বিতন বা ডুপ্লিকেশন কথাটা শুনে যদিও মনে হয় যে আমার যদি দেহে ৪৬ টা ক্রোমোসোম থাকে, ক্রোমোসোমাল ডুপ্লিকেশন মানে হয়তোবা ৪৬ দুগুণে ৯২। ৯২ টা হয়ে যাবে ক্রোমোসোম। অ্যাকচুয়ালি তা না। আমাদের ক্রোমোসোমাল ডুপ্লিকেশন মানে হচ্ছে এই যে ক্রোমোসোমে যে ডিএনএ থাকে, আ সেই ডিএনএটার রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশন এর কারণে এই একটা ক্রোমোসোম আ দু দু ডিএনএ রেপ্লিকেশন এর কারণে সিস্টার ক্রোমাটিড তৈরি হয়। এবং এই সিস্টার ক্রোমাটিড ২ টা একটা আরেকটা সেইম দেখতে। এখানে যেই ডিএনএ থাকে, এখানেও সেই সেইম ডিএনএই থাকে। মানে ডাবল কপি তৈরি হয়। এখানে একটা ক্রোমাটিড, এখানে জাস্ট কপি তৈরি হয়েছে এই ক্রোমাটিডের। তো G1 ফেজে আমরা যেই দশাটা দেখি সেটা হচ্ছে ক্রোমাটিডের এই দশা। সে যখন G1 থেকে S ফেজে যায়, তখন ক্রোমোসোমাল ডুপ্লিকেশন এর কারণে ২ টা আ এরকম আইডেন্টিক্যাল সিস্টার ক্রোমাটিড তৈরি হয়। অর্থাৎ যেখানে এই ক্রোমাটিডের ডিএনএ আর এই ক্রোমাটিডের ডিএনএ সেম হয়। ক্রোমোসোম কিন্তু একই। এটাও একটা ক্রোমোসোম, এটাও একটাই ক্রোমোসোম। এখানে ক্রোমোসোমের ২ টা হয়ে যায় নাই। ১ টা থেকে ২ টা হয়ে যায় নাই। তো এটা কেন হয়? রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন এর কারণে হয়। তো আচ্ছা আমরা আপু, যে আমি যদি একটু আমাদের বাংলা মিডিয়ামের ফ্রেন্ডদের জন্য বলে দেই, ডিএনএ রেপ্লিকেশনকে তোমরা হয়তো ডিএনএ অনুলিপন অর্থে চেনো। তো ডিএনএ অনুলিপন কি জিনিস? জাস্ট এই যে আপু বলল, একটা ডিএনএ অণু থেকে ২টা ডিএনএ অণু তৈরি হওয়া। তো তোমরা নিশ্চয়ই সবাই এই জিনিসটার সাথে পরিচিত যে একটা ক্রোমোসোমের ২টা করে ক্রোমাটিড থাকতে পারে। তো এখন এই ২টা ক্রোমাটিড কিভাবে তৈরি হয়? এই যে আপুর ছবিতে দেখা যাচ্ছে, একটা ক্রোমাটিডের একটা ডিএনএ অণু ২টা কপি তৈরি হয়ে তারপরে হচ্ছে তারা ২টা ক্রোমাটিডে ভাগ হয়। এই ২টা ক্রোমাটিড মিলে কিন্তু একটাই ক্রোমোসোম। কিন্তু তাদের মধ্যে ডিএনএটা ডাবল হয়ে গিয়েছে। তাই না আপু? হ্যাঁ, তাদের মধ্যে কেবল ডিএনএটাই ডাবল হয়ে গেছে। আর কোনো পার্থক্য নেই। ওকে। আ আমরা যদি আবার একটু যাই, তো এস ফেজে আমরা দেখলাম আ আমার আ এখন আমার ক্রোমোসোম তো 2n, অর্থাৎ আমার এস ফেজ, আমার যদি G1 ফেজে ক্রোমোসোম নাম্বার যদি 2n সংখ্যক থেকে থাকে, আমি যখন সেলটা নিয়েছিলাম একদম ১ম এ বলেছিলাম আমার ডিএনএ অ্যামাউন্ট আমি ধরে নিয়েছি X আর ক্রোমোসোম নাম্বার 2n। তো G1 ফেজে আমার ক্রোমোসোম নাম্বারের কোনো চেঞ্জ আসেনি। অ্যামাউন্ট অফ ডিএনএ তেও কোনো চেঞ্জ আসেনি। কিন্তু আমি যখন G1 ফেজ থেকে S ফেজে গেলাম, তখন আমার ক্রোমোসোম ৪৬ টাই থাকছে, 2n সংখ্যকই থাকছে। কিন্তু ডিএনএ অ্যামাউন্টটা রেপ্লিকেশন এর কারণে আগে যেখানে X ছিল সেখান থেকে দ্বিগুণ হয়ে গেছে। 2x হয়ে গেছে। এটুকু কি বোঝা গেছে? ওকে। এখন S ফেজ থেকে যখন ক্রোমোসোম G2 ফেজে যায়, এস ফেজ ক্রোমোসোম যখন এস ফেজ থেকে G2 ফেজে যায়, তখন G2 ফেজে এই রেপ্লিকেশনটা ঠিকমতো হয়েছে কিনা সেটা জাস্ট চেক করে। আর আর যদি সেল
কোষ বিভাজনের জন্য আরো কিছু প্রোটিন যেগুলো দরকারি সেগুলো উৎপন্ন করে। মূলত আরো কিছু যদি প্রস্তুতিমূলক কিছু দরকার হয় সেটাই হচ্ছে G2 ফেজে হয়, কিন্তু কোনো রেপ্লিকেশন হয় না। রেপ্লিকেশন যা হওয়ার সেটা S ফেজে হয়েছে। তো G2 ফেজে আমার অ্যামাউন্ট অফ ডিএনএ, যেহেতু আমি G1 ফেজ থেকে S ফেজে আসলাম, অ্যামাউন্ট অফ ডিএনএ ডাবল হয়ে গেল। G2 ফেজে অ্যামাউন্ট অফ ডিএনএ ওই ডাবলই থাকবে, অর্থাৎ 2x পরিমাণ, এবং ক্রোমোজোম নাম্বার থাকবে 2n পরিমাণ। তারপরের দফাটা হবে মাইটোসিস। তো আমরা এখন মাইটোসিসে যাই। মাইটোসিসে আমরা জানি 3টা ধাপ থাকে, সরি 4টা মূলত ধাপ থাকে। 4টা না 5টা, সরি 5টা ধাপ থাকে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। সো আমরা এখানে কেবল 6টা ক্রোমোজোম দেখিয়েছি সুবিধার ক্ষেত্রে, কারণ 46টা ক্রোমোজোম দেখানো পসিবল না। তো 6টা ক্রোমোজোম দিয়েই আমরা ক্যালকুলেশনটা করব এখানে যা আছে। তার মানে আপু আমাদের এখানে 2n সমান সমান 6, তাই না? হ্যাঁ, আমাদের এখানে 2n সমান সমান 6। তো প্রোফেজ ধাপে কি হয়? প্রোফেজ ধাপে কেবল নিউক্লিয়ার মেমব্রেন যেটা আছে, বা নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়াসের যে পর্দাটা আছে সেটা বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, আর ক্রোমোজোমটা আরেকটু মোটা হয়। ঠিক আছে, মোটা হয়, দৃষ্টিগোচর, মানে একটু দেখা যায় আর কি। তো খুব বেশি চেঞ্জ না। তো এখানে আমাদের অ্যামাউন্ট অফ ডিএনএ তেও কোনো পরিবর্তন আসছে না, ক্রোমোজোম নাম্বারেও কোনো পরিবর্তন আসছে না। তারপরের ধাপটা হচ্ছে প্রো মেটাফেজ ধাপ। তো আমাদের প্রো মেটাফেজ ধাপে স্পিন্ডেল যন্ত্র তৈরি হয়, এবং স্পিন্ডেল যন্ত্রতে গিয়ে ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার দিয়ে স্পিন্ডল তন্তুতে যুক্ত হয়। এক একটা স্পিন্ডল তন্তুতে এক একটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার দিয়ে যুক্ত হয়। তো স্পিন্ডল যন্ত্রের এই দুই প্রান্তকে বলা হয় স্পিন্ডল মেরু। তার এই ধাপটাতেও আমাদের ডিএনএ অ্যামাউন্টে কোনো চেঞ্জ আসছে না, এবং ক্রোমোজোম নাম্বারেও চেঞ্জ আসছে না। অর্থাৎ আমরা G2 উপদশায় যে অবস্থায় ডিএনএর অ্যামাউন্ট পেয়েছিলাম আর ক্রোমোজোম নাম্বার পেয়েছিলাম, এখন পর্যন্ত আমরা কোনো চেঞ্জ পাইনি। মেটাফেজ দশায় আমার এই ক্রোমোজোম গুলো স্পিন্ডল ফাইবার, কোষের মাঝ বরাবর ক্রোমোজোম গুলো বিন্যস্ত হয়, জাস্ট বিন্যস্ত হয়। দেন হচ্ছে ওদের ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার থাকে, সেন্ট্রোমিয়ারের সেগ্রিগেশন বা বিভাজন শুরু হয়। অর্থাৎ ক্রোমোজোমের বিভাজন, সেন্ট্রোমিয়ার বিভাজনটা হয় আবার মানে সেন্ট্রোমিয়ারের বিভাজনটা হয় ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর। কিরকম একটু যদি বলি, দৈর্ঘ্য বরাবর বলতে আমি বুঝাচ্ছি এই বরাবর। আমার পয়েন্টারটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, জি আপু। এই দৈর্ঘ্য বরাবর বিভাজন হয়, নট লাইক এইভাবে না, অনুভূমিক ভাবে না। ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয় মেটাফেজ ধাপে। তো মেটাফেজ ধাপেও আমার যেহেতু পুরোপুরি বিভাজিত হয়নি, আমার অ্যামাউন্ট অফ ডিএনএও 2x, ক্রোমোজোম নাম্বারও 2n, কোনো চেঞ্জ নেই। দেন অ্যানাফেজ ধাপে সেন্ট্রোমিয়ার পুরোপুরি বিভাজিত হয়ে যায়, এবং আমার মেটাফেজ ধাপে দেখা যাচ্ছে 6টা ক্রোমোজোম, সেখান থেকে অ্যানাফেজ ধাপে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে একটা ক্রোমোজোম থেকে 2টা অপত্য ক্রোমাটিড তৈরি হচ্ছে। অর্থাৎ 6টা ক্রোমোজোম থেকে আমি 12টা অপত্য ক্রোমোজোম পাচ্ছি। তো 12টা অপত্য ক্রোমোজোম পাওয়ার কারণে আমার ক্রোমোজোম নাম্বারের সংখ্যা কিন্তু বেড়ে গেল, 4n হয়ে গেল। একদম শুরুতে ছিল 2n, অর্থাৎ 6টা ক্রোমোজোমকে যদি আমি 2n ধরি, তাহলে আমার 12টা ক্রোমোজোম ইজ ইকুয়াল টু 4n। কিন্তু ডিএনএ এর অ্যামাউন্টে কোনো পরিবর্তন আসেনি। টেলোফেজ ধাপে যেটা হবে, অ্যানাফেজ ধাপে ক্রোমোজোম উৎপন্ন ক্রোমোজোম গুলো অর্ধেক স্পিন্ডল মেরুর এক প্রান্তে,
আর অর্ধেক স্পিন্ডল মেরুর বিপরীত প্রান্তে যেতে থাকবে এবং টেলোফেজ ধাপে গিয়ে বিপরীত প্রান্তে গিয়ে ওরা দুটো আলাদা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াস তৈরি করা স্টার্ট করবে। সো টেলোফেজ ধাপেও যেহেতু কোষটা পুরোপুরি বিভক্তি হয়নি, সো আমাদের অ্যামাউন্ট অফ ডিএনএ সেম, কিন্তু ক্রোমোজোম নাম্বার এখনো 4n, অর্থাৎ একটা কোষে আমার 12টা ক্রোমোজোম। সাইটোকাইনেসিসের শেষে আমার যখন একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়ে যাবে, তখন আমি বলতে পারবো যে আমার ক্রোমোজোম সংখ্যা আবার 6-এ চলে আসছে। এখানেও 6, এখানেও 6, অর্থাৎ 2n, again 2n, কিন্তু ডিএনএ এর পরিমাণ অর্ধেক হয়ে গেছে। সাইটোকাইনেসিসের পর এখানে যেরকম ডিএনএ 2x পরিমাণ ছিল, সাইটোকাইনেসিসের পর ডিএনএ এর পরিমাণ অর্ধেক হয়ে x পরিমাণ ডিএনএ চলে এসছে। তো এইটা হচ্ছে মাইটোসিসের জন্য আমাদের বিভিন্ন ধাপে ডিএনএ এবং ক্রোমোজোম নাম্বারের কি রকম চেঞ্জ হয় সেটার একটা ছক। সো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ ধাপে কোনো চেঞ্জ নেই। অ্যানাফেজ, টেলোফেজ ধাপে অ্যামাউন্ট অফ ডিএনএ তে কোনো চেঞ্জ হয় না। ক্রোমোজোম নাম্বারটা অ্যানাফেজ ধাপে এসে পরিবর্তিত হয়, কারণ হচ্ছে আমার ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। আর টেলোফেজ ধাপেও ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণই থাকে। পরবর্তীতে একটা থেকে যখন দুটো কোষ তৈরি হয়ে যায়, তখন অ্যামাউন্ট অফ ডিএনএ এর পরিমাণ অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম নাম্বারও অর্ধেক হয়ে যায়। ওকে? এখন আমাদের মাইটোসিস থেকে আমরা যদি আরেকটা সেল নিই, আরেকটা সেল যেটা কিনা যেটাতে মিওসিস হবে। এরকম কোন সেল হতে পারে? হতে পারে হচ্ছে আমাদের দেহে যে কোষ থেকে গ্যামিট হয়, সেই সেলে মিওসিস হবে ডেফিনিটলি। তো মিওসিস যে কোষে হবে, সেই কোষটারও আমি ধরে নিলাম অ্যামাউন্ট অফ ডিএনএ হচ্ছে x আর ক্রোমোজোম নাম্বার 2n। তো মিওসিস এর দিকে যদি আমরা একটু যাই, মিওসিসেও মাইটোসিসের মতোই একটা ইন্টারফেস দশা থাকবে। অর্থাৎ ইন্টারফেসে আমরা যেরকম মাইটোসিসে দেখেছি সেল সাইকেলের ইন্টারফেসে 3টা উপদশা থাকে, G1, S, G2। মাইটোসিসের ইন্টারফেসে যা যা হয়, মিওসিস 1 এর ইন্টারফেসেও তাই হবে। মানে ইন্টারফেস শেষ করে তারপর মিওসিস 1 এ ঢুকবে। তো মাইটোসিসে সময় আমরা বলেছিলাম যে ইন্টারফেসের এস উপস্তরে, এস উপদশায় ডিএনএ এর অ্যামাউন্ট দ্বিগুণ হয়ে যায়। আমরা শুরু করেছিলাম এক্স অ্যামাউন্ট অফ ডিএনএ আর 2n ক্রোমোজোম নাম্বার নিয়ে। সো G1 উপদশায় এক্স অ্যামাউন্ট অফ ডিএনএ আছে, ক্রোমোজোম নাম্বারও 2n আছে। এস ফেজে গিয়ে, ইন্টারফেসের এস উপদশায় গিয়ে ক্রোমোজোমাল ডুপ্লিকেশনের কারণে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে, ক্রোমোজোম নাম্বারে সেম থাকবে। G2 উপদশায়ও সেম। তারপর ঢুকবে হচ্ছে মিওসিস 1 এ। মিওসিস 1 এর আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা ধাপ মূলত: প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। তো প্রোফেজ 1 মিওসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে হোমোলোগাস ক্রোমোজোম গুলো সিনাপসিস বা একসাথে এসে জোড় বেঁধে ক্রসিং ওভার হয়। আচ্ছা, এটা যদি একটু দেখি, হোমোলোগাস ক্রোমোজোম আমাদের অনেকের কাছে পরিচিত মনে হতে পারে, অনেকের কাছে নাও হতে পারে। তো হোমোলোগাস ক্রোমোজোমের বাংলা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। তো আমরা যে মানুষের দেহে যে কোষটাই থাকুক না কেন, সেই কোষে তো ডেফিনিটলি 46টা ক্রোমোজোম আছে এবং 46টা ক্রোমোজোমের সে এক পেয়ার পেয়েছে তার বাবার কাছ থেকে, আরেকটা সেট পেয়েছে তার মায়ের কাছ থেকে। অর্থাৎ 23 সেট বাবার কাছ থেকে পাওয়া, 23 সেট মায়ের কাছ থেকে পাওয়া। ধরে নিলাম আমার আম এই এই সেলটা, এই ক্রোমোজোমটা হচ্ছে বাবার কাছ থেকে পাওয়া 1 নাম্বার ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমটা হচ্ছে মায়ের কাছ থেকে পাওয়া 1 নাম্বার ক্রোমোজোম। এই দুটো ক্রোমোজোমের আ দুটোকে আমি নাম্বারিং কিসের উপর ভিত্তিতে করে করব সেটা একটু বলে নেই। ক্রোমোজোম 1, 1 বলছি এ কারণে, কারণ দুটোতেই সেইম জিন আছে। অর্থাৎ এটাতে যদি চুলের কালার তৈরির জিন থাকে, কালার নির্ধারণ করার জিন থাকে, তাহলে এই ক্রোমোজোমেও, মায়ের থেকে আসা এই ক্রোমোজোমটাতেও
চুলের কালার নির্ধারণ করার জিনই থাকবে। তো এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম বলে। তো প্রোফেজ 1 ধাপে এই হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধে, যেটাকে কিনা সিনাপসিস বলছি। দেন এখানে জোড় বাঁধা ক্রোমোজোমের ভিতরে একটু অংশের আদান-প্রদান হয়, যেটা ক্রসওভার। তো এটা জানার দরকার নেই আমাদের অত ডিটেইলসে। কিন্তু আমরা এখানে এটা বলতে পারি যে আমাদের ক্রোমোজোম সংখ্যার প্রোফেজ 1 ধাপে ক্রোমোজোম সংখ্যার কোনো চেঞ্জ হচ্ছে না। অ্যামাউন্ট অফ ডিএনএ কোনো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ G2 উপদশায় আমার ক্রোমোজোম 1 ক্রোমোজোম নাম্বার এবং অ্যামাউন্ট অফ ডিএনএ যা থাকবে, প্রোফেজ 1 দশায়ও অ্যামাউন্ট অফ ডিএনএ এবং ক্রোমোজোম নাম্বার সেম থাকবে। প্রোফেজ 1 থেকে যখন আমরা মেটাফেজে ঢুকবো, তখন একইভাবে ওই মাইটোসিসের মতোই স্পিন্ডল যন্ত্র তৈরি হবে এবং স্পিন্ডল যন্ত্রে আমার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দিয়ে যুক্ত থাকবে। সেন্ট্রোমিয়ার দিয়ে একই হোমোলোগাস পেয়ার বা সমসংস্থ ক্রোমোজোম দুটো একটা ফাইবারে যুক্ত থাকবে। একটা স্পিন্ডল ফাইবারের সাথে এই যে হোমোলোগাস ক্রোমোজোম দুইটা যুক্ত একটার সাথে। যেটা কিনা মাইটোসিসে আমরা দেখছি প্রত্যেকটা ক্রোমোজোমের জন্য আলাদা, আলাদা স্পিন্ডল ফাইবারে যুক্ত হয়েছে। কিন্তু এখানে আমরা দেখব যে হোমোলোগাস ক্রোমোজোম দুটো একটা স্পিন্ডল ফাইবারে যুক্ত। যখন মেটাফেজ থেকে অ্যানাফেজে যাবে, তখন কোনো সেগ্রিগেশন হবে না সেন্ট্রোমিয়ারের। কেবল একটা হোমোলোগাস ক্রোমোজোম যাবে হচ্ছে স্পিন্ডল মেরুর এক প্রান্তে, আরেকটা যাবে তার বিপরীত প্রান্তে। তো মেটাফেজ ধাপে আমার একইভাবে ডিএনএ আর ক্রোমোজোম নাম্বারের কোনো চেঞ্জ হয়নি, এবং অ্যানাফেজ ধাপেও আমার অ্যামাউন্ট অফ ডিএনএ এবং ক্রোমোজোম নাম্বারের কোনোই চেঞ্জ হয়নি। দেন হবে টেলোফেজ। দুই প্রান্তে স্পিন্ডল মেরুর দুই প্রান্তে যে ক্রোমোজোম গিয়ে পৌঁছালো, তারপর সেখানে আবার নিউক্লিয়াস তৈরি হবে। দুটো নিউক্লিয়াস, একটা কোষ দুটো নিউক্লিয়াস, কিন্তু অ্যামাউন্ট অফ ডিএনএ সেম, ক্রোমোজোম নাম্বারও সেম। যখন সাইটোকাইনেসিস হবে, তখন আমার অ্যামাউন্ট অফ ডিএনএ আর ক্রোমোজোম নাম্বার দুটোই হাফ হয়ে যাবে। এটুকু তো 2x থেকে x এবং 2n থেকে n। তাহলে আপু আমি যদি একটু সংক্ষেপে বলি, আমরা যেটা বুঝলাম এইটার সাথে মাইটোসিসের সবথেকে বড় পার্থক্য হচ্ছে, মাইটোসিসের যেমন অ্যানাফেজ ধাপে হচ্ছে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে একটা ক্রোমোজোম থেকে দুইটা নতুন ক্রোমোজোম তৈরি হয়েছিল, এইখানে সেটা হচ্ছে না। এখানে হচ্ছে গিয়ে সেলের ক্রোমোজোম এক সেট কোষের এক প্রান্তে আরেক সেট অন্য প্রান্তে চলে যাওয়াতে দুই পাশে হচ্ছে ক্রোমোজোমও অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে, ডিএনএও হচ্ছে অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে, তাই না আপু? তাই আমাদের G1 উপদশায় থেকে S উপদশায় অ্যামাউন্ট অফ ডিএনএ তে একটু চেঞ্জ আসছিল। তারপর থেকে মোটামুটি টেলোফেজ 1 পর্যন্ত, মিওসিস 1 এর টেলোফেজ 1 দশা পর্যন্ত কোনো চেঞ্জ নেই। সাইটোকাইনেসিসে যে শুধু দুটো কোষ, একটা থেকে দুটো কোষ তৈরি হওয়ার কারণে আমার অ্যামাউন্ট অফ ডিএনএ আর ক্রোমোজোম নাম্বার দুটোই অর্ধেক হয়ে গেল। তাহলে এখন আমরা মিওসিস 2 তে যাই। তবে মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝখানে একটা দশা থাকে, সেটাকে বলে মানে একটা বিশ্রাম, কিছুক্ষণের জন্য রেস্ট নেয় কোষটা। তো কোষটা যে কিছুক্ষণের জন্য রেস্ট নেয়, এই দশাটা হচ্ছে ইন্টারকাইনেসিস। এই দশায় কোনো রেপ্লিকেশন হয় না। সো রেপ্লিকেশন হয় না, সো অ্যামাউন্ট অফ ডিএনএও কোনো পরিবর্তন আসবে না। আমি এখানে একটা কোষ নিয়ে দেখিয়েছি। আমাদের যে দুইটা কোষ উৎপন্ন হয়েছে মিওসিস 1 এ, তার থেকে একটা কোষ নিয়ে আমি এখানে মিওসিস 2 টা দেখেছি। ঠিক আছে? তো মিওসিস 1 এ আমরা অ্যামাউন্ট অফ ডিএনএ পেয়েছিলাম সাইটোকাইনেসিস এর পরে x, আর ক্রোমোজোম নাম্বারও পেয়েছি হ্যাপ্লয়েড n, তাই তো? তো এখন আমাদের মিওসিস 1 এর ধাপগুলোতে কি হয়? প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, এই কয়টা ধাপে কি হয়? মিওসিস 2 মাইটোসিসের মতোই। প্রোফেজ 2 ধাপে নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়। তো মেটাফেজ ধাপে স্পিন্ডল ফাইবারে আমার সেন্ট্রোমিয়ারে
সেন্ট্রোমিয়ার দিয়ে স্পিন্ডল ফাইবারে ক্রোমোজোমটা যুক্ত হচ্ছে এবং এখানেও অ্যামাউন্ট অফ ডিএনএ এবং ক্রোমোজোম নাম্বারে কোনো চেঞ্জ আসছে না। পরবর্তীতে অ্যানাফেজে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সেগ্রিগেশন বা সেন্ট্রোমিয়ার বিভাজনের কারণে আমার অ্যানাফেজ 2 তে এখানে 2টা ক্রোমোজোম ছিল, সেখান থেকে আমার 4টা ক্রোমোজোম তৈরি হয়েছে, 4টা অপত্য ক্রোমোজোম তৈরি হয়েছে। অ্যামাউন্ট অফ ডিএনএ সেম আছে, মাইটোসিসের মতোই ক্রোমোজোম নাম্বারটা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে এবং টেলোফেজ 2 তে গিয়ে আবার নিউক্লিয়াস তৈরি হচ্ছে এবং নিউক্লিয়াস তৈরি হচ্ছে হ্যালো ওকে টেলোফেজ 2 তে ডিএনএ এর অ্যামাউন্টে কোনো চেঞ্জ আসছে না এবং ক্রোমোজোম নাম্বারেও কোনো চেঞ্জ আসছে না। পরবর্তীতে সাইটোকাইনেসিসের মাধ্যমে 2টা কোষ তৈরি হয়ে যাওয়ার পরে অ্যামাউন্ট অফ ডিএনএ এবং ক্রোমোজোম নাম্বার দুটোই হাফ হয়ে যাচ্ছে, x/2 এবং n। হ্যালো, হ্যাঁ, এটুকু একটু বোঝা যাচ্ছে? জি আপু, আমরা বুঝতে পেরেছি। তো আমি যদি একটু বলি, এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার আমার যেটা লাগলো আপু, সেটা হচ্ছে এইখানে কিন্তু মাইটোসিসের মতোই অ্যানাফেজ ধাপে এসে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যাচ্ছে, তাই না? তো সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যাওয়ার কারণে ক্রোমোজোমটা ডবল হয়ে যাচ্ছে, যেই কারণে আমরা একদম সাইটোকাইনেসিসের পরে ক্রোমোজোম সংখ্যা পাচ্ছি n। কিন্তু ডিএনএটা যেহেতু আর নতুন করে অনুলিপন হচ্ছে না, ডিএনএ কিন্তু অ্যানাফেজ টেলোফেজের পরে যখন সাইটোকাইনেসিসে 2 ভাগে ভাগ হয়ে গেল, ডিএনএ কিন্তু অর্ধেক হয়ে গেল। তো আমরা আপু একটা প্রশ্ন এরকম পেয়েছি যে অ্যানাফেজ ধাপে ক্রোমোজোম 4n হয়ে যাচ্ছে, কিন্তু ডিএনএ কেন হচ্ছে এক্স থেকে গেল, ডিএনএ কেন ডবল হলো না? তো আমি যদি একটু আপুর পক্ষ থেকে বলে দিই, অ্যানাফেজ ধাপে কেন ক্রোমোজোম ডবল হচ্ছে, কারণ সেন্ট্রোমিয়ারের বিভাজন হচ্ছে। কিন্তু একটু আগে একটা ক্রোমোজোমে, রেপ্লিকেশন হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আপু, তো মেটাফেজ ধাপে দেখো একটা ক্রোমোজোমে যতটুকু ডিএনএ ছিল, এখন কিন্তু অ্যানাফেজ ধাপে কিন্তু 2টা নতুন ক্রোমোজোমে ততটুকুই ডিএনএ। কারণ মেটাফেজ ধাপে 2টা ক্রোমাটিড মিলে তো একটা ক্রোমোজোম ছিল, অ্যানাফেজ ধাপে ওই 2টা ক্রোমাটিডই তো আলাদা হয়ে নতুন ক্রোমোজোম করলো। নতুন করে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হয়নি। একটু আগে প্রত্যেকটা ক্রোমোজোমে 2টা করে ক্রোমাটিড, সো এক্স পরিমাণ ডিএনএ ছিল। অ্যানাফেজ ধাপে প্রত্যেকটা ক্রোমাটিড আলাদা আলাদা হয়ে প্রত্যেকটা ক্রোমোজোমে একটা করে ক্রোমাটিড, অতএব ডিএনএও অর্ধেক। তো আশা করি আপু আমি কি ঠিক বলেছি আর আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা বলতে পারি আমাদের ডিএনএ অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে কেন? রেপ্লিকেশন হলে। সো আমাদের এখানে কোনো ধাপেই রেপ্লিকেশন হচ্ছে না। সো ডিএনএ এর অ্যামাউন্টটা সেম আছে। আর কমে যাচ্ছে কেন? ডিএনএ এর অ্যামাউন্ট কমে যাচ্ছে হচ্ছে যখন সেল বিভাজিত হয়ে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমার অ্যামাউন্ট অফ ডিএনএ টা কমে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের মিওসিস 2 এর প্রত্যেকটা পর্যায়ে আমার অ্যামাউন্ট অফ ডিএনএ আর ক্রোমোজোম নাম্বার কিভাবে চেঞ্জ হয় তার টেবিল। প্রোফেজ 2 আর মেটাফেজ 2 তে কোনো চেঞ্জ নেই। অ্যানাফেজ 2 তে কেবল আর ক্রোমোজোম নাম্বারটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, টেলোফেজ 2 তেও ক্রোমোজোম নাম্বার দ্বিগুণ হয়ে যাচ্ছে, অ্যান্ড লাস্টলি সাইটোকাইনেসিসে দুটো অর্ধেক হয়ে যাচ্ছে। তো এখন আমরা কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেনে এই ছকটা ছিল। এই ছকটাতে আমি প্রথমে বলেছিলাম যে অ্যামাউন্ট অফ ডিএনএ আমি এক্স ধরেছি। তো কেন ধরেছি এটা একটু এখানে বলি। অ্যামাউন্ট অফ ডিএনএ আমার আ এ নাম্বার এ কোষটাতে ডিএনএ এর পরিমাণ বলে দেয়া আছে এক্স, ক্রোমোজোম সংখ্যা 46 আর মাইটোসিস কোষ বিভাজন ঘটবে কিন্তু জি1 উপদশায় আছে। এটা আমার বলে দেয়া আছে। আর কিন্তু বাকি সি, ডি, ই এগুলোর জন্য তো আমার অ্যামাউন্ট অফ ডিএনএ বলে দেয়া নাই। তাহলে আমি এই সি, ডি, ই এর আ এই কোষ ৩টার অ্যামাউন্ট অফ ডিএনএ কিসের ভিত্তিতে বের করব? আমাকে তো আগে জানতে হবে যে এক্স এর মানটা কি? বা পরিমাণটা অ্যাকচুয়ালি কত? আ পরিমাণটা আমরা বের করতে পারব না। আমরা এক্স এর আ এক্স এর আপেক্ষিক আপেক্ষিক মানে রিলেটিভ ধরে, এক্স এর রিলেটিভ ধরে আমরা সিডিই তে ডিএনএ এর পরিমাণটা বের করতে পারছি। তো এইজন্য আমি হচ্ছে এমন একটা মান নিছি ডিএনএ এর, অ্যামাউন্ট অফ ডিএনএ যাতে আমার কোষটার
G1 ফেজে ক্রোমোজোম অ্যামাউন্ট অফ ডিএনএ এক্স থাকে, এই এ কোষের সাথে মিলে যায়। G1 ফেজ ক্রোমোজোম সংখ্যা 2n, ডিএনএর পরিমাণ এক্স। আমার এই কোষটারও মানে আমি যে কোষটা নিয়েছিলাম সেটার প্রথমে আমি অ্যামাউন্ট অফ ডিএনএ ধরে নিয়েছিলাম এক্স। তো G1 ফেজে ওর অ্যামাউন্ট অফ ডিএনএর পরিমাণ এক্সই ছিল এবং ক্রোমোজোম নাম্বারও 2n অর্থাৎ 46 পরিমাণই 46ই ছিল। তো সেটার আপেক্ষিকতায় অ্যামাউন্ট অফ ডিএনএটা আমি ধরে নিয়েছিলাম এক্স। সি না, 2C না, এ ধরনের কিছু না। করতে পারবে, তুমি অন্য কিছু ধরতে পারবা না তা না, তবে ধরলে জিনিসটা একটু জটিল হয়ে যাবে। আমি আমার সুবিধার জন্য নিয়েছি। ওকে, আমাদের ফার্স্ট স্টেটমেন্টটা ছিল it is possible that cell B is at the metaphase stage of mitosis. বি কোষটি মাইটোসিসের মেটাফেজ পর্যায়ে অবস্থিত হতে পারে। তো আমাদের বি কোষের ইনফরমেশন কি দেয়া আছে? বি কোষে বলা আছে ডিএনএ এর পরিমাণ হচ্ছে 2x, ক্রোমোজোম সংখ্যা 46 এবং বলা আছে মাইটোসিস পর্যায়ে, কিন্তু মাইটোসিস বিভাজন চলছে এটাতে, কিন্তু কোন পর্যায়টা সেটা বলা নেই। তো আমি এখন দেখব কোন কোন পর্যায়ে মাইটোসিসের কোন কোন পর্যায়ে ডিএনএ এর পরিমাণ 2x এবং ক্রোমোজোম সংখ্যা 46 হয়। তো 46 মানে তো 2n, তাই তো? আমি আছি প্রোফেজ, প্রোমেটাফেজ এবং মেটাফেজ পর্যায়ে ডিএনএ এর পরিমাণ হয় 2x, 2x, 2x এবং ক্রোমোজোম নাম্বারও হয় 2n, 2n, 2n বা 46 মানুষেরটা হিসাব করলে। সো আমাদের স্টেটমেন্টটা ট্রু, মেটাফেজ পর্যায়ে হতে পারে। আমরা যদি আমাদের সেকেন্ড স্টেটমেন্টে যাই, তাহলে বলা আছে the amount of DNA and the number of chromosomes in cell C is 2x and 92 respectively. C কোষটিতে ডিএনএ এর পরিমাণ 2x এবং ক্রোমোজোম সংখ্যা 92। সি কোষটিতে আমার বলা আছে বিভাজনের প্রকৃতি মানে বিভাজন চলছে, মাইটোসিস বিভাজন চলছে। আচ্ছা, এখানে একটু এটা ভুল আছে, মাইটোসিস হবে। মাইটোসিস বিভাজন চলছে এবং অ্যানাফেজ পর্যায়ে আছে। তো অ্যানাফেজ পর্যায়ে আর মাইটোসিস বিভাজন, আমার অ্যামাউন্ট অফ ডিএনএ কত? 2x। ডিএনএ এর পরিমাণ ঠিক আছে, সি কোষে 2x হবে। আর ক্রোমোজোম নাম্বার 4n, মানুষের ক্ষেত্রে 4n means 92, 4 into 23 92। সো এই স্টেটমেন্টটাও ট্রু। থার্ড স্টেটমেন্টটাতে আছে if the amount of DNA in cell D is X, then it's possible that cell D is at the metaphase stage of meiosis 1. অর্থাৎ ডি কোষটিতে যদি ডিএনএ এর পরিমাণ X হয়, তাহলে কোষটি মায়োসিস 1 এর মেটাফেজ পর্যায়ে অবস্থিত হতে পারে। এটা হচ্ছে মায়োসিস 1 এর অ্যামাউন্ট অফ ডিএনএ আর ক্রোমোজোম নাম্বার কিভাবে চেঞ্জ হয় তার চার্ট। তো আমরা মায়োসিস 1 এর মেটাফেজ পর্যায়ে দেখি। মেটাফেজ 1 পর্যায়ে দেখলাম যে না, আমাদের মেটাফেজ পর্যায়ে ডিএনএ এর পরিমাণ অ্যামাউন্ট অফ ডিএনএ হবে 2x। সো এটা x হতে পারে না। সো এই স্টেটমেন্টটা ফলস। আমাদের ফোর্থ স্টেটমেন্ট, the amount of DNA and the number of chromosomes in cell E is 12x and 23 respectively. ই কোষটিতে ডিএনএ এর পরিমাণ 12x এবং ক্রোমোজোম সংখ্যা 23। ই কোষ মায়োসিস 2 এর অ্যানাফেজ পর্যায়ে। সো মায়োসিস 2 এর অ্যানাফেজ পর্যায়ে অ্যামাউন্ট অফ ডিএনএ x এবং ক্রোমোজোম নাম্বার 2n অর্থাৎ 46। সো এটাও ফলস। সো এই ছিল আমাদের খুব সহজ সহজ দুটো প্রশ্ন, আমরা সমাধান করে ফেললাম। তো তোমাদের ফার্দার রিডিং এর জন্য আমার সাজেশন থাকবে অবশ্যই টেক্সট বুক। তোমার টেক্সট বুক অনেক বড় করে লেখা আছে একদম লাল অক্ষরে, মাস্ট তোমার টেক্সট বুকটা ফার্স্টে সবচেয়ে ভালো করে পড়তে হবে, দেন হচ্ছে তুমি আপার লেভেল টেক্সট বুক পড়বে, দেন ক্যাম্বেল বায়োলজি অ্যান্ড জীববিজ্ঞান অলিম্পিয়াড সংকলন, এই বইটা দেখতে পারো। এই বইটাতে পাস্ট আরবিওর কোশ্চেন্স, এমবিওর কোশ্চেন্স কিছু আছে, সো হয়তোবা তোমাদের প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে হেল্প করবে। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, এত চমৎকার দুটি প্রবলেম এত সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমার মনে হয় আমরা আজকে যারা এই
সেশনটা দেখেছি তাদের কিন্তু সেল বায়োলজি সম্পর্কে যে সবার একটা ধারণা থাকে, ইচ্ছা মতো মুখস্থ করতে হয়, এবং সবাই ইচ্ছা মতো মুখস্থ করতেও থাকে বিভিন্ন অর্গানেলের বর্ণনা এই সেই। তো আজকের সেশনটা করার পরে নিশ্চয়ই আমাদের এই ধারণাটা দূর হয়েছে যে অন্তত বায়োলজি অলিম্পিয়াডের সেল বায়োলজি অংশে ভালো করতে হলে কিন্তু মুখস্থ করে চলবে না, আপু যেরকম দেখালো সেরকম চিন্তা করে পড়তে হবে। আর খেয়াল করো যেই টপিক গুলো নিয়ে আজকের প্রবলেম গুলো ছিল, যেমন ধরো কেমিক্যাল রিয়াকশন, ডিহাইড্রেশন রিয়াকশন, তারপর মাইটোসিস, মিওসিস বা মায়োসিস যাই বলো, এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকের পাঠ্য বইতে আছে। তো এই প্রবলেম গুলো সলভ করতে হলে তোমাদেরকে এই পাঠ্য বইয়ের টপিক গুলোর উপরেই আরো ডিপলি জানার চেষ্টা করতে হবে, আর এরকম চিন্তা করে করে প্রবলেম সলভ করা শিখতে হবে। তো আপু আমরা প্রায় সবগুলো প্রশ্নেরই উত্তর কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করেছি। এখন একটাই জিনিস বাকি মনে হয়, সেটা হচ্ছে আপনি যে প্রশ্নটা ওদেরকে করেছিলেন যে দুটি জাইলোজ এবং একটি গ্লুকোজের মধ্যে বিক্রিয়ায় নতুন অণু তৈরি হলে তার সংকেত কি হবে, তার বেশ কয়েক রকমের উত্তর আমরা পেয়েছি। তো আমি আমার উত্তরটার সাথে যেগুলো মিলছে সেটা আমি একটু বলি, আপনি একটু দেখুন আমাদের উত্তর ঠিক আছে কিনা। উত্তর হচ্ছে C16, H28 ও 14। আপু উত্তরটা কি হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, উত্তরটা ঠিক। আচ্ছা, ইয়েস, কেউ তাহলে আমি মনে হয় আপুর সেশন বুঝতে পেরেছি। আর আমার সাথে সাথে যারা এই উত্তর দিয়েছো সবাইকে কংগ্রেচুলেশন, আমরা জিতেছি। আর যারা সঠিক উত্তর দিতে পারোনি কোনো সমস্যা নেই, তোমরা আরেকবার একটু আপুর সেশনটা দেখলে বুঝে যাবে যে আহ আহ, এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয়। তো আপু আপনার কি আমাদের বন্ধুদের উদ্দেশ্যে আজকে আর কিছু বলার আছে? হ্যাঁ, তোমাদের রেজিস্ট্রেশন আরবিওর এখনো চলছে। যারা এখনো রেজিস্ট্রেশন করনি, তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো আর প্রিপারেশন নিতে থাকো। যারা এই পরীক্ষা দিচ্ছ তাদের সবার জন্য আমার শুভকামনা। ভালো থাকবে।